This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমরা ছবিতে বা সেনাবাহিনীর প্রদর্শনীতে বহুবার দেখেছি ঝড়ের গতিতে উড়ে যাচ্ছে ফাইটার জেট। যেমন তার গতি তেমন তার তেজ। আর এই যুদ্ধ বিমানগুলোকে নিয়ে আমার কৌতূহল দীর্ঘদিনের। মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা থেকে শুনি বা পড়াশোনা করতে গিয়ে জানতে পারি যে কোনো না কোনো দেশের বিমান বায়ুসীমা লঙ্ঘন করেছে। এই খবর আপনারাও পান। আর কৌতূহলটা সেখানে অনেকাংশে বেড়ে যায়। আমার যেরকম বাড়ে আপনাদেরও বাড়ে ডেফিনেটলি। বায়ুসেনার পাইলটরা দেশের সীমারেখা বোঝেন কিভাবে? এই উৎসাহ বা এই কৌতূহল ছোটবেলা থেকেই। বিশেষ করে অভিনন্দন বর্তমানের ঘটনার পর এই প্রশ্নটা আমাকে অনেকাংশেই ভাবিয়েছিল। যাই হোক, এখন যেটা জানতে পারছি আমরা সেটা হচ্ছে দেশের সমস্ত যুদ্ধবিমান এবং উইং কমান্ডারদের আরও সুরক্ষিত করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে সেটা বলি এবার। দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে এয়ার টু এয়ার ডিজিটাল ম্যাপ, মানে ককপিটের ওই ডিসপ্লে বোর্ড যেটা হয়, ককপিটের সেই ডিসপ্লে বোর্ডে চোখ রাখলেই আকাশপথের যাবতীয় তথ্য পাইলট পেয়ে যাবেন। ফলে খুব স্বাভাবিকভাবেই তার কাছে গোটা পথটা পরিষ্কার, ফলে তিনি পথ হারিয়ে ফেলবেন না। শুধু তাই নয়, যে কোনো ধরনের মুখোমুখি সংঘর্ষ তিনি এড়াতে পারবেন, তার কারণ সেটা ওইখানে ডিসপ্লে বোর্ডে দেখতে পাওয়া যাচ্ছে। 2017 সালে তৎকালীন বায়ুসেনা প্রধান BS ধানোয়া ভারতে এই ধরনের ডিজিটাল ম্যাপ তৈরির প্রস্তাব দেন। সেই সময় তিনি এই প্রস্তাবটা এনেছিলেন। এয়ার মার্শাল বসন্ত কলিতার নেতৃত্বে প্রাথমিক কাজ শুরু করে বায়ুসেনা, পরে এগিয়ে আসে হ্যাল এবং আরও বেশ কয়েকটি সংস্থা। একটু দেখুন বিস্তারিতভাবে। 2019-এর 27শে ফেব্রুয়ারি, সময়টা বিকেল 3টে। বালাকোট অভিযানের ঠিক পরেই ভারতে আক্রমণ চালাতে এসেছিল পাকিস্তানের বেশ কয়েকটি F-16 বিমান। বুড়ো ঘোড়া MiG-21 বাইসনে চেপে তাঁদেরই একটির পিছু ধাওয়া করেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। উড়িয়ে দেন একটি F-16, কিন্তু ভুল করে পাক অধিকৃত কাশ্মীরের 7 থেকে 8 কিলোমিটার ভেতরে চলে যান অভিনন্দন। তাকে পাকড়াও করে পাকিস্তান সেনা। প্রায় 60 ঘন্টা টানাপোড়েনের পর অভিনন্দনকে মুক্তি দেয় পাকিস্তান। কম ছিল না অভিনন্দনের, ছিল শুধু একটাই খামতি। 5 বছর পর সেই ঘাটতি কাটিয়ে উঠতে চলেছে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার উড়ানে নতুন ঢাল, দেশীয় প্রযুক্তিতে তৈরি ডিজিটাল ম্যাপ। আরও সুরক্ষিত হচ্ছে বায়ুসেনা। দেশের কোনো যুদ্ধ বিমানের চালক যাতে অভিনন্দন বর্তমানের মতো পথভ্রষ্ট না হন, তার জন্য বায়ুসেনায় আসতে চলেছে এয়ার টু এয়ার ডিজিটাল ম্যাপ। তবে কোনো বিদেশি ব্যাপার নয়, একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ম্যাপ তৈরি করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল। এখন ভারতীয় সেনার অন্যতম সেরা যুদ্ধ বিমান সুখোই MK-13 এবং জাগুয়ার দারিন 3-তে পরীক্ষামূলকভাবে এর ব্যবহার হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাটির দাবি, আগামী 2 বছরে দেশের সবকটি যুদ্ধবিমানে এই ম্যাপ বসানো হবে। শুধু ফাইটার জেট নয়, চেতক, চিতা, প্রচণ্ড ও কিরণের মতো লাইট কমব্যাট হেলিকপ্টারেও ডিজিটাল ম্যাপ বসবে। নামে ডিজিটাল ম্যাপ হলেও এটা দেখতে অনেকটাই বড় ব্যাটারির মতো। এই ডিজিটাল ম্যাপের ওজন 12 কেজি। একবার চার্জ দিলে 6 থেকে 6.5 ঘন্টা কাজ করবে। যন্ত্রের একটা অংশ ডিজিটাল স্ক্রিন থাকবে পাইলটের সামনে। মানচিত্রটি 2D এবং 3Dতে দেখা যাবে। বিমান নিয়ে ওড়ার সময় পাইলটরা ককপিটে বসেই ওই ম্যাপের উপর নজর রাখতে পারবেন। বিপদের আশঙ্কা থাকলে ম্যাপেই তা ফুটে উঠবে, এমনটাই জানিয়েছেন হ্যালের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর DK সুনীল। কিভাবে বায়ুসেনাকে সাহায্য করবে এই ম্যাপ? নিখুঁত নেভিগেশন সিস্টেম কাজে লাগিয়ে তৈরি হচ্ছে এই ডিজিটাল ম্যাপ। থাকছে অ্যালার্ট করার প্রযুক্তি। এতে কোনোভাবেই পথ হারিয়ে ফেলবে না যুদ্ধবিমান। মুখোমুখি সংঘর্ষ এড়াতে পারবেন পাইলটরা। শত্রু ঘাঁটি কোথায় রয়েছে তা জানিয়ে দেবে ডিজিটাল ম্যাপ। কোনো পাহাড়ি এলাকার উপর দিয়ে যাওয়ার সময় এই ম্যাপ বারবার সতর্ক করবে। পাহাড় পর্বতের উচ্চতা বুঝতে এবং দুর্ঘটনা থেকে বাঁচতে সাহায্য করবে। পৃথিবীর খুব কম দেশই এই ধরনের প্রযুক্তিকে ব্যবহার করে ডিজিটাল ম্যাপ তৈরি করতে পেরেছে। আমেরিকা, চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও ইসরায়েল, এই 6টি দেশের বায়ুসেনার হাতে এতদিন এয়ার টু এয়ার ডিজিটাল ম্যাপ ছিল। এই এলিট তালিকায় এবার ভারতও ঢুকতে চলেছে। এর জন্য অবশ্যই হ্যালকে অভিনন্দন জানাতেই হয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
স্থল, জল এবং আকাশে 3 ধরনের বাহিনী দিয়ে সাজানো ভারতীয় সেনা বিশ্বের অন্যতম শক্তিধর। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। তার মধ্যেই আগামী দিনে জুড়তে চলেছে একটা নতুন পালক। ভারতীয় বায়ুসেনায় যুক্ত হতে পারে মহাকাশ বাহিনী। নাম বদলে যেতে পারে ইন্ডিয়ান এয়ারফোর্স বা ভারতীয় বায়ুসেনার। শোনা যাচ্ছে ইন্ডিয়ান এয়ার অ্যান্ড স্পেস ফোর্সের নাম প্রস্তাব করা হয়েছে কেন্দ্রের কাছে। এখন প্রশ্ন হলো যে কেন মহাকাশ বাহিনীকে যুক্ত করা হচ্ছে বায়ুসেনায়? উত্তর, আগামীর যুদ্ধের কথা ভেবে। তার কারণ ভবিষ্যতে শুধু কিছু অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ হবে না, যুদ্ধ হবে স্যাটেলাইটে ভর করে। ফলে তার জন্য চাই দক্ষ বাহিনী। ইতিমধ্যেই দেশের নিরাপত্তায় ভারতের জিপিএস সিস্টেমের পরিধি বাড়ানোর কাজ শুরু করে দিয়েছে ইসরো। দেখুন, যে কোনো যুদ্ধে শত্রুর শক্তি এবং দুর্বলতা জানাটা জরুরি, তাতে শত্রুকে হারানোটা অনেক সুবিধে। শত্রু নিধনে এমনটাই উপদেশ দিয়ে গিয়েছেন চাণক্য। অনেকটা সেই পথেই হাঁটছে ভারতীয় বায়ুসেনা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে শুধু ড্রোন বা মিসাইল নয়, ভবিষ্যতের যুদ্ধ অনেকটাই আবর্তিত হবে স্যাটেলাইটকে ঘিরে। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ যদি কখনো শুরু হয়, মহাকাশ বিজ্ঞানীদের ভূমিকাও সেখানে বড় হয়ে উঠবে। সে কথা মাথায় রেখে অনেক আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো সামরিক শক্তিধর দেশ। জল, স্থল, বায়ুসেনার পাশাপাশি আমেরিকা আলাদাভাবে একটি মহাকাশ বাহিনী প্রস্তুত করেছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ থেকে দেশকে রক্ষা করতে সেই পথেই হাঁটার প্রস্তুতি নিচ্ছে ভারতও, তবে একটু অন্যভাবে। মহাকাশ বাহিনী হিসেবে আলাদা করে কোনো বাহিনী গড়ার পরিকল্পনা ভারতের নেই, বরং ভারতীয় বায়ুসেনারই একটি অঙ্গ হিসেবে কাজ করার কথা মহাকাশ বাহিনীর। স্পেস গাইডেড হামলা সম্পর্কে সতর্ক করা, ভারতের স্যাটেলাইট, নজরদারি ব্যবস্থাগুলো রক্ষা করাই হবে এই বাহিনীর কাজ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে এমন ইঙ্গিত আগেই মিলেছে। मिलिट्री अफेयर्स और जियो पॉलिटिक्स के स्टूडेंट के रूप में हमारा कर्तव्य है कि हम भविष्य के युद्धों के स्वरूप क्या होंगे इसका अनुमान लगाते रहें और हमारी एडवर्सरी द्वारा स्पेस के मिलिट्री यूसेस की ओर कदम बढ़ाए जा रहे हैं। वे क्या इंडियन फोर्स को एयरफोर्स से आगे बढ़ते हुए एयरोस्पेस फोर्स की ओर बढ़ना चाहिए, इस पर विचार करना समय की यह महत्वपूर्ण मांग है। स्पेस गाइडेड अटैक से बचाव और अपने स्पेस एसेट्स की सुरक्षा के लिए टेक्नोलॉजी इवोल्यूशन, एक्सपर्टीज हासिल करने और ह्यूमन रिसोर्स मैनेजमेंट के बारे में हम सोच सकते हैं क्या? ইতিমধ্যে বায়ুসেনার তরফে মহাকাশ বাহিনীকে তাদের সঙ্গে জুড়ে দেওয়ার পক্ষে সওয়াল করা হয়েছে। সূত্রের খবর, কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকারের কাছে বায়ুসেনার নাম বদলের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের বদলে প্রস্তাবিত নাম ইন্ডিয়ান এয়ার অ্যান্ড স্পেস ফোর্স। সূত্রের খবর, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে কোনো সময় নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তবে নামের জন্য কাজ থেমে নেই। মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নজরদারি চালিয়ে পৃথিবীর যাবতীয় জিনিসের অবস্থান নির্ণয় করা হয় গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর মাধ্যমে। ভারতের জিপিএস এর নাম নেভিক। আমেরিকা, রাশিয়া, চীনের সঙ্গে পাল্লা দিয়ে ভারতের নেভিককে আগামী দিনে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় ইসরো। এখন ভারত ছাড়াও ভারতের বাইরে ১৫০০ কিলোমিটার পর্যন্ত নেভিক সক্রিয়। সেই দূরত্ব এবার ৩০০০ কিলোমিটার করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন ইসরোর প্রধান এস সোমনাথ। মহাকাশে বিভিন্ন অবস্থানে মোতায়েন মোট ৭টি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে কাজ করে নেভিক। এদের ইসরোর কন্ট্রোল রুম থেকে এই স্যাটেলাইটগুলি নিয়ন্ত্রণ করা হয়। নেভিক মূলত দেশের নিরাপত্তা ব্যবস্থায় কাজে লাগে। ভবিষ্যতের কথা ভেবে নেভিকের হাত যেমন প্রশস্ত করা হচ্ছে, তেমনই তৈরি হচ্ছে অন্তরিক্ষের সৈনিক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রতিরক্ষা থেকে মহাকাশ, যত দিন যাচ্ছে আত্মনির্ভরতার শিখরে পৌঁছচ্ছে ভারত। ভারতের এবার লক্ষ্য এই নেভিগেশন সিস্টেমকে ১০০% নিখুঁত করা। নেভিগেশন সিস্টেম হলো একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। যে কোনো আবহাওয়াতে যে কোনো চলমান অবস্থান আর সময়ের তথ্য সরবরাহ করা এর মূল কাজ। নিখুঁত নেভিগেশনের জন্য তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতিতে মগ্ন ভারতীয় বিজ্ঞানীরা। শুধু ইসরো বা IIS নয়, উন্নত নেভিগেশন তৈরিতে জোট বেঁধেছে সরকারি বেসরকারি উভয় সংস্থাই।
লক্ষ্য 100% নিখুঁত নেভিগেশন সিস্টেম, 100% ভারতীয় প্রযুক্তিতে। সেই লক্ষ্য পূরণে সামিল ইসরো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ইন্ডিয়ান সুনামি আর্লি ওয়ার্নিং সেন্টার, সঙ্গে আরও কয়েকটি সরকারি ও বেসরকারি সংস্থা। মূলত 3টি প্রকল্পে কাজ করছেন 1200 জন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং অন্য পেশাদাররা। NVS-02 স্যাটেলাইট, গগন 2 অর্গামেন্টেশন সিস্টেম, জেমিনি আর্লি ওয়ার্নিং সিস্টেম, এই 3 প্রকল্প সফল হলে আকাশে ও জলে আরও নিরাপদ হবে দেশ। শরিক হবে বিরল সাফল্যে। NVS-02 প্রকল্পের দায়িত্বে ইসরো। নিখুঁত নেভিগেশনের জন্য অত্যাধুনিক স্যাটেলাইট পাঠানো হবে। তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক স্যাটেলাইট পাঠানো হবে। 2500 কিলোমিটার পর্যন্ত এলাকার নিখুঁত তথ্য দেবে। NVS-02 বিমানের গতিপথ, পাহাড়ি পথে বিপদের সতর্কতা দেবে। 2023-এর মে মাসে NVS-01 স্যাটেলাইট পাঠায় ইসরো। 1500 কিলোমিটার এলাকা তথ্য দিতে পারে NVS-01। 2021-এর 8ই ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছিল তৎকালীন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের বিমান। বায়ুসেনার এয়ার মার্শাল মানবেন্দ্র সিংয়ের তদন্ত রিপোর্টে বলা হয়, খারাপ আবহাওয়ার জেরেই জেনারেল রাওয়াতের বিমান দুর্ঘটনায় পড়ে। আচমকা সামনে মেঘ চলে আসায় পাইলট মেঘ কেটে এগোনোর চেষ্টা করেছিলেন, তাতেই বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে, তদন্ত রিপোর্টের দাবি। NVS-01 কক্ষপথে যাওয়ার মতো বিমান চলাচল এখন অনেকটা সুরক্ষিত। তবে গোটা দেশের অন্তত 50% আকাশকে এভাবে স্যাটেলাইট সুরক্ষার আওতায় আনতে চায় কেন্দ্র। তাই 2030-এর মধ্যে আরও অন্তত 3টি স্যাটেলাইট এই কাজেই কক্ষপথে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিমান চলাচলের ক্ষেত্রে আরও উন্নত নেভিগেশন তৈরিতেও জোট বেঁধেছে সরকারি বেসরকারি সংস্থা। 2025 সালে তৈরি হয়ে যাবে গগন 2 অগমেন্টেশন সিস্টেম। খারাপ আবহাওয়ায় বিমান অবতরণে কাজ করবে গগন 2। গগন হল স্যাটেলাইট বেসড এয়ার নেভিগেশন ও ল্যান্ডিং সিস্টেম, যৌথভাবে তৈরি করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং ইসরো। 2022-এর এপ্রিলে প্রথমবার গগন 1 প্রযুক্তি দিয়ে বিমান অবতরণ। বর্তমানে গগন 1 ব্যবহার করছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। যুদ্ধবিমান এবং যাত্রীবাহী বিমানের সুরক্ষার পাশাপাশি জলপথের সুরক্ষাতেও অত্যাধুনিক প্রযুক্তির খুঁজে ভারতীয় বিজ্ঞানীরা। তাদের লক্ষ্য এমন একটি যন্ত্র বা প্রযুক্তি তৈরি করা যাতে সমুদ্রে থাকাকালীনই আবহাওয়া সংক্রান্ত সতর্কতা পেতে পারেন মৎস্যজীবীরা। বিশ্বের 4র্থ দেশ হিসেবে হাতে করে নিয়ন্ত্রণ করার মতো নেভিগেটরও তৈরি করে ফেলেছে বেঙ্গালুরুর এক স্টার্টআপ সংস্থা। টানেলের নিচে কাজ, বহুতলের নির্মাণ কাজের ক্ষেত্রে বাড়তি সুরক্ষা দিতে এই প্রযুক্তি দারুণ কাজে লাগবে। গভীর জঙ্গলেও হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। সোমনাথ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।